আমার বাড়ির লোক এই ঘটনাটা অর্ধেকটা জানে ফ্রম দ্য সেকেন্ড হাফ। অ্যাপ্রক্সিমেটলি 2001 বা 2002 আমরা থাকতাম হচ্ছে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কলোনির ওখানে। ওই জায়গাটা হচ্ছে শহর, ডেফিনেটলি ইটস এ শহর, বাট অনেকটা মফস্বল এবং মানে ভিলেজ গ্রাম ওই জিনিসটা স্টার্ট হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি আমার চোখে দেখা। ওই জায়গাটাতে কোনো লোক বসতি নেই, আর একটু জঙ্গল স্টার্ট হয়ে গেছে এবং সন্ধে হয়েছে। একটা গাছ, একটা বড় গাছ, গাছের মধ্যে সিমস লাইক কেউ যেন ঝুলছে, হাতগুলো দেখা যাচ্ছে না, একটা বডি হাওয়ার মধ্যে ভাসছে কোনো একটা জিনিসের থ্রুতে, হয়তো কি ফাঁসিতে ঝুলছে, যেটা কিনা দেখে আমার মনে হলো। এরপর সাডেনলি ঘুমের মধ্যে স্ট্রাইক করেছে যে আমার দিদি থাকে হচ্ছে বিরাটিতে, আমি এখানে অফিসের মেসে আছি, তো দিদি এখানে কোথায় এলো? পুরো মানে সাদা শাড়ি পরা, চুলটা কালো, মুখটা ঠিক একটু অস্পষ্ট ধোঁয়াশে, ঘুরে এবার তাকিয়েছে। বাবা বলছে পরিষ্কার দেখলাম চোখ দুটো লাল ভাটার মতন হচ্ছে, চোখগুলো ঘুরে তাকিয়েছে, চুলটা কালো, সাদা শাড়ি, উঠছে, 1 সেকেন্ডের মধ্যে পুরো একটা ধোঁয়ার মতন মিশে গেল। বেঙ্গল আলটিমেট পডকাস্ট চ্যানেলে আপনাদের আবার স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আজকে, এবং আজকে আমাদের সাথে রয়েছে পলাশ বাসুরায়, পলাশদা। আজকে আমরা ওনার থেকে শুনে নেব কিছু ভৌতিক ঘটনা। তো পলাশদা, ফার্স্ট অফ অল কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, আমি ভেরি হ্যাপি যে আমি আজকে শোতে আসতে পেরেছি। অনেকদিনের ইচ্ছা ছিল, আজকে সেটা অ্যাকচুয়ালি সত্যি হয়েছে। সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা ড্রিম বলা আর সেটাকে এক্সিকিউট করার মধ্যে যে জার্নিটা, দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। খুব ইন্টারেস্ট আছে এই পার্টিকুলার জনারটাতে অ্যাজ ফর মাই প্যাশন এরিয়া, বিকজ আমি একজন লেখক, আমি রাইটার। অ্যাজ ফর বিং অ্যান এইচআর, আমার এটা আমার প্যাশন ফিল্ড, ভয়েস ওভার করি, আর্টিকেল লিখি। সো পডকাস্টে এসে আই এম ভেরি হ্যাপি, খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ, তুমি এলে, তুমি টাইম দিলে আমাদেরকে। তো আমরা প্রথমে চলে যাব ঘটনাতে। তোমার সাথে ঘটেছিল একটা ঘটনা, আমরা টোটাল 2টো ঘটনা আজকে আমাদের এই ভিডিওতে শুনবো। তো চলে যাচ্ছি প্রথম ঘটনাতে। কি হয়েছিল তোমার সাথে? এটা এমন একটা ঘটনা মানে যেটা আজ অব্দি আমি কাউকে শেয়ার করিনি, ইনফ্যাক্ট আমার বাড়ির লোককেও করিনি। আমার বাড়ির লোক এই ঘটনাটা অর্ধেকটা জানে ফ্রম দ্য সেকেন্ড হাফ। ঘটনাটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2001 বা 2002, ক্লাস 6 বা 7-এ তখন আমি পড়ি। এবার তখন হচ্ছে সবে সাইকেল চালানো শিখেছি। তো তখনকার দিনে সেই টাইমের আমার মনে আছে হ্যাবিট ছিল হচ্ছে সাইকেল চালানো শিখেছি, সে টিউশন ফিউশন পড়তে যেতাম। সেখান থেকে আমরা বিভিন্ন জায়গাতে যেতাম একা একা। আমার একটা খুব ভালো লেগেছিল, সাইকেল চালানো শিখেছি, মানে ব্যালেন্স জিনিসটা পেয়েছি বিভিন্ন জায়গাতে। এবার একটু ব্যাকগ্রাউন্ডে বলি, আমরা থাকতাম হচ্ছে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কলোনির ওখানে, বিকজ আমার জেঠু হি ওয়াজ আ অফিসার, লাইক হাই র্যাঙ্কিং অফিসার ইন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড। সো আমরা যে জায়গাটাতে থাকতাম, পিপল হু আর ফ্রম দ্যাট সিটি দুর্গাপুর তারা বুঝতে পারবে, একটা জায়গা আছে খেমন ব্রিজ বলে, একটা মেইন বাস স্ট্যান্ড। সেখান থেকে সোজা গিয়ে দুর্গাপুর গার্লস হাই স্কুল, সেখানে হচ্ছে সিএন টাইপের মানে স্টাফ কোয়ার্টার। এএন টাইপ হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং কোয়ার্টারদের, সেটা হচ্ছে এক জায়গাতে, তারপরে বিএন টাইপ, দেন কাম সিএন টাইপ। ওই স্কুল থেকে কিছুটা রাইটে গিয়ে একদিকে হচ্ছে টিভিসি মার্কেট, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। এটা বহুদিন আগেকার ঘটনা, 2001, আমার নিজেরও অতটা মনে নেই। ওই জায়গাটা হচ্ছে শহর, ডেফিনেটলি ইটস এ শহর, বাট অনেকটা মফস্বল এবং মানে ভিলেজ গ্রাম ওই জিনিসটা স্টার্ট হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি আমার চোখে দেখা। মানে গ্রাম হয়তো বলতে পারবো না, বিকজ বাট গ্রামের একটা পুরো পরিবেশ আছে। এবার আমি যখন আমার ফাঁকা টাইম থাকতো বিকেলবেলাতে, সাইকেল নিয়ে সোজা বেরিয়ে পড়তাম, যেদিকে দু চোখ যেত। একটা জিনিস আমাকে বাবা বলেছিল যে সাইকেলে যাবি ঘুরবি, যদি কখনো মনে হয় যে হারিয়ে গেছি, একটাই ফর্মুলা, যে রাস্তাতে গেছি সেই রাস্তাতে ব্যাক করবো, আই উইল বি ব্যাক ইন মাই বেসিক ডেস্টিনেশন। তো এবার সেই দিনগুলো ছোটবেলা হালকা নস্টালজিক। তো এবার ওই জায়গাটা হচ্ছে মানে মোটামুটি স্টাফ কোয়ার্টার থেকে আর একটু বেরিয়ে কিছুটা ঝুপড়ি, আর একটু গেলে এইবার হচ্ছে একটু রিমোট কাইন্ড অফ জায়গা, ফাঁকা মাঠ, নট ধান ক্ষেত বাট ফাঁকা মাঠ, একটু জঙ্গলের জায়গা। তো সেই দিনটাতে আমি সাইকেল চালিয়ে ভেবেছি আমি যাবো, মানে কোথায় অব্দি, মানে তখন আমার কাছে না ওটা একটা অ্যাডভেঞ্চারের জিনিস, আমি একটা আননোন জায়গা, কিছুই না, শহরের মধ্যেই আছি, বাট ফর মি ইটস লাইক এ অ্যাডভেঞ্চার। তখন হচ্ছে শীতকালে, এইরকম ডিসেম্বর মাস, সাইকেল চালিয়ে সমস্ত যেগুলো লোকাল সেগুলোকে প্রায় পেছনে ছেড়ে এইবার একটু ইন্টেরিয়ার দিকে ঢুকেছি। শুনেছি এটা হিস্ট্রি ফ্যাক্ট যে দুর্গাপুর এক সময় বিফোর ইট বিকাম অ্যান ইন্ডাস্ট্রিয়াল হাব, এগুলো ছিল যে পুরো জঙ্গল ওই জায়গাটা।
আর জঙ্গল বলতে ওটা হচ্ছে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের জঙ্গল বলা হতো, ওখানে তারা বিচরণ করতেন আচ্ছা, সমস্ত ডাকাতরা, এটা শোনা হিস্ট্রি, হিস্টোরিক্যাল প্লেস। ইটস আ কাইন্ড অফ হিস্টোরিক্যাল প্লেস। আর হিস্ট্রির অনেক আছে, ইনসিডেন্ট, ঘটনা, ডাকাতদের ডাকাতি, সো মেনি থিংস। সো এবার হ্যাঁ, এবার সেইটা না, এবার মেইন জিনিসটাতে হচ্ছে আমি যখন মানে সাইকেল করে যাচ্ছি, ওই জায়গাটা হচ্ছে একটা গ্রাম্য মতন জায়গা। এবার ওই জায়গাটাতে কোনো লোক বসতি নেই, আর একটু জঙ্গল স্টার্ট হয়ে গেছে এবং সন্ধে হয়েছে। আমি লাইফে প্রথমবার মানে কিছুগুলো জিনিস দেখলাম, লোকের মুখ থেকে শোনা কোনো একটা প্যারানর্মাল ইনসিডেন্ট, আর সেটা যদি নিজে ফেস করা, সে দুটোর মধ্যে যে ডিফারেন্স, আর তখন মানুষের মাথাটা কি রেজিস্টার করেছে, হয় থাকবে সেটার মধ্যে, না হলে এসকেপ করে বেরিয়ে আসবে। আস্তে আস্তে সেই জিনিসটার মধ্যে আই ওয়াজ গোয়িং থ্রু দ্যাট সিচুয়েশন। জায়গাটা তখন হচ্ছে সন্ধে হয়ে, যেমন বললাম শীতকাল হয়েছে, বিকাল 5টা 5:30, ওই সব জায়গাতে মোটামুটি অন্ধকারটা নামছে। আর আমার তখন থেকেই চোখে চশমা। এবার সাইকেল চালাতে চালাতে একটা জায়গাতে দেখি ফাঁকা মাঠ, মাঠের সাইডে হচ্ছে জঙ্গল। এবার ভিউটা একটু হালকা ঝাপসা আসছে, বাট আমার স্টিল মনে আছে একটা গাছ, একটা বড় গাছ, গাছের মধ্যে সিমস লাইক কেউ যেন ঝুলছে। এবার যারা ফিটনেস ফিক, যারা মাসেল আপ করে, দুটো হাত দিয়ে পুরো বডিটাকে ওঠানো তারপরে নামানো, ফট করে দেখলে মনে হবে দ্যাট সাম পারসন ইজ ট্রাইং টু ডু সাম মাসেল আপ, বাট হাতগুলো দেখা যাচ্ছে না। হয়তো দূর থেকে দেখছি, হয়তো হাতটা দেখতে পাচ্ছি না, না হলে হয়তো কোনো হাত নেই, জাস্ট একটা বডি হাওয়ার মধ্যে ভাসছে কোনো একটা জিনিসের থ্রুতে, বা হয়তো কি ফাঁসিতে ঝুলছে, যেটা কিনা দেখে আমার মনে হলো 1 সেকেন্ডের জন্য আমার দেখে। সো জিনিসটাকে আমি দেখে যতক্ষণ না রেজিস্টার করলাম বা করতে করতে, ওটাকে সত্যি তাই অন্ধকারও হয়ে এসছে, একটু হালকা একটু গা ছমছমে লাগছে, জায়গাটা পুরো ফাঁকা, কোনো লোকজন কিচ্ছু নেই, মানে গ্রাম আমি আগে দেখে এসেছি লোকজন, তো একটা ঝুপড়ি বস্তি বাড়ি, ফাঁকা কাইন্ড অফ। এবার সেটাও নেই, আমি একা সেরকম জায়গাতে। তারপর আমি মানে দেখে মনে হলো যে একটা না, টোটাল 3 থেকে 4টে ওরকম হিউম্যান বডি যেন ঝুলছে, কিন্তু কিসে ঝুলছে সেটা বুঝতে পারছি না, বাট দেয়ার ইজ ডেফিনেটলি সামথিং হ্যাঙ্গিং। ইটস অ্যান অ্যাপারেশন, নাকি আমার মনের ভুল না হোয়াট, সেটা আমি আজও জানি না, ইনফ্যাক্ট জানার চেষ্টাও করিনি, বাট দিস ইজ রেজিস্টার্ড স্টিল ইন মাই মাইন্ড। আমি জিনিসটা দেখে এবার মনে হলো যে এটা হয়তো ঝুলছে না, এটা হয়তো একটা মানে মানে ফাঁসিতে যেন মানুষের শরীর, এবং একটা না 4টে। আমি এবার তখন ভাবি যে আমি কি জিনিসটাকে জানার চেষ্টা করব, নাকি শালাই জাস্ট টেক এ ইউ টার্ন আর আমি পিছিয়ে আসি। আমি একা আছি এখানে, তখন তো ফোন তো এইসব নেই যে ফোন করে বলবো, বা আমি আমার জিপিএস লোকেশন দেখে বেরোবো, ওইসব তো তখন ওগুলো কিছুই নেই। আমি কিছুক্ষণ দেখার চেষ্টা করলাম, তারপর ওই সাহসের জায়গাটা, বললাম না যে একটা প্যারানর্মাল সিচুয়েশন যখন নিজে ফেস করছো, বা জিনিসটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না, আমি কি থাকবো নাকি আমি কি দেখছি, আমি তো ভুলও দেখতে পাই চোখের, বাট আই ওয়াজ ভেরি ক্লিয়ার, ইটস জাস্ট গ্লিমসি সাদা ইজ অ্যান অ্যাপারেশন, আর সেটা ঝুলছে, দ্যাট ইজ ফর শিওর। এবং আমি তার সঙ্গে তাও 4টে প্লাস আমার মনে হলো যে আমি একা নেই, দেয়ার আর সাম পিপল অ্যারাউন্ড, তারা আছে, বাট তাদের বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না। ওইটুকুই আমার আই ক্যান সি দ্যাট দেয়ার লাইক দে মে বি সাম পিপল। আমার মাইন্ডটা এগোতে 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 আই গেভ আপ, জাস্ট ভাই ফিরে আস, আমার দরকার নেই, আমার সত্য উদ্ঘাটন করার দরকার নেই। আমি যে সাইকেলটা ঘোরালাম, দিয়ে ফুল স্পিডে নিয়ে গেলাম। আমার ইচ্ছা হচ্ছিল যে একবার পেছন ফিরে তাকাই, বাট সেই সাহসটা হলো না। আমার কালে মাথায় একটা জিনিস বলছে, সাইকেলটা স্পিডে চালাতে থাকো, তোমার যা স্পিড আছে, কেউ হয়তো তোমাকে পিঠে একটা টাপ্পি বা ইউ ক্যান একটা কিছু আর যদি তখন যদি আমাকে ছুতো, আমি ওখানে অজ্ঞান হয়ে যেতাম না। আমার মাইন্ড সেই স্টেটে গেছে যে আমি ওই সত্যটাকে নিতে পারবো না, যেটা নাও আই এম পার্ট অফ সামথিং হুইচ ইজ বিয়ন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইমাজিনেশন। আপাতত ফিরতে হবে বাড়িতে, আমার বারবার মনে হচ্ছিল, বাট আমি স্পিডে ওখান থেকে চলে যাই। এইটুকু অব্দি এবার ঠিকই ছিল সেদিন। তারপর তখন তোমার স্কুল ছিল, তখন মানে 7-10 পড়ি, 7 বা 6 না, 6 না, তখন পড়ি 7। এবার আমি ছোটবেলাতে আমি বাবার সঙ্গে শুতাম ডিপিএল এর বাড়িটা, এখন দেখলো মানে ঘটনাটা মনে পড়ে, খাটের মধ্যে হচ্ছে আমি বাবার সঙ্গে শুতাম, খাটের ঠিক সামনে একটা কোনো একটা দেবীর বা কোনো একটা প্রতিমা, সাম গডেস, তার একটা সেই একটা ক্যালেন্ডার রাখা আছে, সেটা আমি দেখতাম, প্রণাম করতাম, শুতাম। সেদিনও শুই। আমি সেদিন দুটো মানে ডিস্টিংক্ট স্বপ্ন দেখি। ফার্স্ট স্বপ্নটা দেখি, যেই সিনটা আমি ওই জায়গাটাতে দেখি, যে 4টে অ্যাপারেশন না 4টে বডি দে আর হ্যাঙ্গিং, ফর শিওর ওটা হয়েছে।
এক নম্বর। সেকেন্ড, এবার যেটা আমি দেখি পরিষ্কার স্বপ্নের মধ্যে, যে আশপাশে কিছু মানুষ হাতে লম্বা একটা মশাল বা সামথিং কাইন্ড অফ লাঠির মতন, আর আগুন জ্বলছে, যেন হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, এবং তাদের ড্রেসগুলো দেখে মনে হলো যে এরা ডাকাত টাইপের কিছু একটা হতে পারে, যেটা দেখে আমার স্বপ্নের মধ্যে। এবার স্বপ্ন তো মানুষ, ওই জিনিসটা আমার মাথাতে এত ইম্প্যাক্ট করেছে, স্বপ্ন দেখাটা ভেরি অবভিয়াস, বাট এত ডিস্টিংক্ট লেভেলের জিনিসগুলো যেটা দেখেছি সেটাই আমি স্বপ্নের মধ্যে দেখছি। সেই লোকগুলো যেন মানে কিছু একটা বলছে বা উল্লাস করছে বা বলছে যে এরকম হবে, বুঝতে পারছি না আমি স্বপ্নের মধ্যে, বাট এটুকু বুঝছে 4টে লোকের ফাঁসি দেওয়া হচ্ছে, একটা না 4টে লোককে। সেই স্বপ্নটা আমি পরিষ্কারভাবে দেখি। সেটার পর সেকেন্ড আর একটা স্বপ্ন দেখি আফটার সাম টাইম। তোমার স্বপ্নে তো কোনো মাথা মুন্ডু থাকে না, কি হয় না হয় আমি মানে যাই হোক, সেই স্বপ্নটা আমি বাড়িতে বলি। সেটা কি দেখি, ওই যে আমার যে সামনে যে বললাম না যে ফটোটা কোন একটা দেবী, একটা বিকৃত মুখটা ভয়ঙ্কর করে আমার দিকে তাকিয়ে আছে, আর কিচ্ছু না, দ্যাটস ইট, সিম্পল। বেশ কিছুক্ষণ দেখি আমি চোখটা ভয় চোটে খুলে দিই, সেই ফটোটাই দেখলাম, বাট ওটা মোস্ট প্রবাবলি মা দুর্গারই ফটো ছিল বা কোনো দেবীর। সেই মুখটাই দেখি, কোনো বিকৃত মুখ কিচ্ছু না। বিশ্বাস করবে না, ওই যে বিকৃত মুখ, সেটাই ফটোর ওই স্বপ্নটা, জাস্ট কিচ্ছু না, কোনো কিছু না, ভয় দেখানো, জাস্ট একটা বিকৃত মুখ, চোখ ফোক লাল ইয়ে করে আমার দিকে তাকিয়ে আছে। পর 3 দিন আমি দেখি জিনিসটা। আমি প্রথমে হচ্ছে বাবাকে বললাম। এবার আমার মানে ক্লাস 6-এ মা মারা যায়, তারপর থেকে একটু মাইন্ড কিছুটা উইক ছিল, তো এই ধরনের ঘটনাগুলো আলটিমেটলি বাবাকে শেয়ার করিয়ে দিতাম। তাও ফার্স্টে বলি, শুধু এইটুকু বললাম যে আমি ওইটা দেখেছি যে একটা বিকৃত মুখ আমার দিকে তাকিয়ে আছে। এবার বাবা বললো হচ্ছে ঠাকুমাকে। ঠাকুমা বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, শোনো, তোকে আমি একটা হাতে ছোট্ট একটা ভগবানের একটা ফটো তোকে দেবো, সবসময় শার্টের পকেটে রাখবি। তখন মনে হয় মানি ব্যাগ দেওয়া স্টার্ট করেছিল, 5 টাকা 10 টাকা ঢুকিয়ে রাখতে হবে, ফাট করে কোনো দরকার হলো, খাওয়ার ইচ্ছা হলো, তখনকার দিনে হচ্ছে সেই আলু কাবলি, সেই আইসক্রিম, সেগুলো ওইটুকু আর কি পকেট মানি। তো ওটা মানি ব্যাগের মধ্যে আজও আছে, মানে আজ অব্দি আমি ওটাকে রাখি। ওটাকে দিয়ে বলে যে শোন, তুই রাতের বেলাতে বালিশের মধ্যে, এই অভ্যেসটা আমি এখনো করি, বালিশের মধ্যে ভগবানের নাম রাম লিখে প্রণাম করতাম, শ্রীরামকে 3বার ডাকতাম, এবং আমরা আমাদের ফ্যামিলিতে মা শারদাকে প্রচন্ড মানি। তার নাম আর হচ্ছে শ্রী অরবিন্দের নাম উচ্চারণ করে প্রণাম করে রাতে শুবি, দেখবি ভয়ের স্বপ্ন সহজে বা কিছু আসবে না। আমি সেটা আস্তে আস্তে ফলো করা শুরু করলাম। যেদিন প্রথম করলাম, আমি মানে স্বপ্নের মধ্যে আবার দেখি মুখ মতন কিছু একটা ফিল করি, বাট সে আমি এবার আর মানে ভয় পেলাম না, বিকজ সে আমি যেটা এত কাছে দেখেছে ভয় পাবো সেরকম ডিস্টেন্সে জিনিসটা নেই, এবার জিনিসটা আছে, বুঝতে পারছি তার একটা প্রেজেন্স, বুঝতে পারছি রাপসা মুখ বা কিছু, বাট এবার আমি আর ভয় পাচ্ছি না। 1 দিন 2 দিন চলবার পর ওটা দেখা বন্ধ হয়ে যায়। তারপর আমার ওই মুখ আমি জীবনে আজ অব্দি আমি দেখতে পাই না। আমি রাম নামটা এখন হয়তো লেখা বন্ধ করেছি, আমি জিনিসটা বহু দিন অভ্যেসটা, মানে শুতে হলেই রাম লিখি, তারপর প্রণাম করি। আমাকে বাবা বলেছিল যে তোর অভ্যেসটা সেই ঠাকুমা দিয়েছিল, তোর এখনো আছে। ওই ঘটনাটা লাইফ থেকে মোটামুটি মুছে যায়। তারপর সময়কালে পড়াশোনা করি, স্কুল ফাইনাল পাস করি, গ্রাজুয়েশন পাস করি, MBA পড়াশোনা করে যখন আমি MBA পাশের সময়টাতে, তখন একবার কি হলো মাথাতে, একটা কোথাও একটা আর্টিকেল পড়েছিলাম বা কারোর কাছ থেকে, যে দুর্গাপুর হচ্ছে ডাকাতদের জায়গা ছিল এককালে, মানে মানে আদিম যারা প্রপার ডাকাত, যারা কিনা পুরো ডাকাতি করতে, সেই মশাল নিয়ে হায়ার করে। আমার মাথাতে স্ট্রাইক করলো একটা জিনিস, কেন যে কিছু একটা ব্যাপার। আমার একজন হিস্ট্রির একজন প্রফেসরকে আমি আমার গ্রাজুয়েশনের টাইম থেকে চিনতাম। তাই বললাম, স্যার একটা কথা আমি একটু জিজ্ঞেস করতে চাই, এই দুর্গাপুরে কি কোনো ইতিহাস আছে, মানে কোনো ডাকাত বুঝে, মানে ইতিহাস ইন হোয়াট সেন্স, কিসের ইতিহাস? বলছে যে কোনো, মানে বিফোর দিস ইন্ডাস্ট্রিয়াল এরা অফ দুর্গাপুর এখানে কি ছিল। বলছে তুই জানিস না, তুই দুর্গাপুরের ছেলে, এখানে দেবী চৌধুরানীর মন্দির আছে। হ্যাঁ সেটা জানি। বলছে এইটা তো পুরো ডাকাতদের জায়গা ছিল। এবার যেটা মেইন একদম পুরো ব্যাকল্যাশটা দিই, সেই সময়টাতে আফটার 1857 অনগোয়িং ভারতীয়রা সব জায়গাতে সংগ্রাম করে, যুদ্ধ করে। ডাকাতির একটা পুরো ইয়ে ছিল, যে পুরো গড় ছিল, মানে ডাকাতরা জঙ্গলে পুরো বিচরণ করে বেড়াতো। যেমন ছিল ডাকাতির এগেনস্টে ছিল হচ্ছে খোঁচর বৃত্তি, মানে স্পাইং যাকে বলে। ডাকাতকে আমি যদি তার খবর দিতে পারি যে এই ডাকাত আজকে এইখানে এই জমিদার বাড়িতে আজকে আক্রমণ করবে, খবর দিয়ে দিলাম হয় ব্রিটিশকে না হলে জমিদারকে, এবার তারা তাকে ধরে নিল। সেটা পেলে তারা গরিব চাষি মানুষ কিছু টাকা পেলো, খুশি হবে, স্বর্ণমুদ্রা পেলো। তখনকার দিনে স্বর্ণমুদ্রা মানে 1-2 লাখ টাকা পট করে যদি পেয়ে যাই, বিশাল ব্যাপার। আর যখন ধরতে পারতে হয় তাদের ফাঁসি হতো, শাস্তি হতো। আর তখন তো কালাপানি তখন স্টার্ট হয়েছে কিনা জানি না, সেটাও হতো, মানে শাস্তি তো হতো।
সেটার এগেনস্টে ডাকাতরা ভাবতো যে আমরা হচ্ছে যারা সাধারণ মানুষকে শোষণ করে, প্লাস তখন ইংরেজদেরও একটা প্রভাব ছিল, এই প্রভাব না, তখন তো তারা অলরেডি মানে দে আর দ্য রুলিং অথরিটি, ওরাও ছিল। এবার আমরা ওদের বিরুদ্ধে ফাইট করছি, আর তোমরা কিছু টাকার লোভে আমাদের যারা ছেলেদেরকে ধরিয়ে দিচ্ছে, তার তো কিছু তার কাউন্টার এফেক্ট হবেই। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। ওরা সেরকম যারা ওরকম খোঁচর বৃত্তি করতো সেরকম লোকদেরকে ধরে শাস্তি দিত, শুনেছি। এবার আমি শিওর নই, কোনো তথ্য প্রমাণ কিছুই আর কি জানি না, বাট ওই সেই স্যার আমাকে বলে যে এটা একটা শোনা ঘটনা। কিন্তু এরকম ঘটনা বহু জায়গাতে আসে। দুজন ডাকাতকে ওখানকার কিছু লোক মিলে, কমসে কম 3 থেকে 4টে লোক, তারা ওদের খবর ঠিক সময়তে হয় জমিদারকে, না হলে ওখানকার যে ব্রিটিশ যারা মানে পুলিশ বা যে ছিল তাকে জানায় যেখানে একটা এরা অ্যাক্টিভিটি প্ল্যান করছে, এবং সেই দুটো ডাকাতকে তারা ধরে নেয়। যারা কাজটা করে সেই লোকগুলোকে ডাকাতরা আইডেন্টিফাই করে, কারণ ডাকাতদেরও তো নেটওয়ার্ক আছে, তারাও গ্রামের মধ্যে মিশে বলে যে এই লোকটা খবর দিয়েছে তোমাদের। সেই 4টে লোককে ধরে, এবং ধরে তাদেরকে সবার সামনে নাকি শুনেছি ফাঁসি দেয়, এবং সবার সামনে এক্সাম্পল সেট করে যে এই লোকগুলো কিছু টাকা কিছু সোনার জন্য আমাদের লোকদেরকে ধরিয়ে দিয়েছে, এরা তো জেলে বা মারা গেছে, তাদের ফেরানো যাবে না, আজকে এদের পরিণতি তোমরা সবাই নিজের চোখে দেখবে। সেকেন্ড যেটা শুনি, এগেইন সেটা কতটা সত্যি বা মিথ্যা জানি না, ওই লোকগুলোকে তো ফাঁসি দেয়, কিন্তু সেই লোকগুলো কোনো বডিগুলোকে দাহ সংস্কার করতে দেওয়া হয়নি। ওদেরকে মাটিতে পুঁতে ফুতে দিয়েছে, আর না হলে দামোদর নদীর জলে হয়তো ভাসিয়ে দিয়েছে। এটা একটা শোনা, বাট এগেইন কোনো প্রুফ বা কিছু নেই। তো তখন আমি আমার যে স্বপ্নটা দেখলাম, সেই ভিজুয়াল গুলো ভাবতাম, আমি বেশি অ্যাকচুয়ালি ভাবতে চাই না, কারণ বড্ড ওই জিনিসটা মানে ডাইজেস্ট করতে, কারণ আমি লাইফে সব শুনেছি লোকের কাছ থেকে, আমার নিজের বাবা, আমার দাদু, মানে একদম সেই মানে প্রপার গ্রাম বাংলার অদ্ভুত অদ্ভুত সব ভয়ঙ্কর ঘটনা শুনেছি, কিন্তু শোনা অবধি আমি নিজে এই জিনিসটা যে মানে কিছুটা ফেস করে নিজে ভয় পালিয়ে এসছি, এটা বলতে লজ্জাও নেই, কিন্তু আমি জিনিসটাতে থাকতে চাইনি। আমি ভাবছিলাম যে আমি থাকবো, দেখি না এটা কি, আমি ভুল হতে পারে, আমি হয়তো ভয় পাচ্ছি, একটা হ্যালুসিনেশন হতেই পারে, মানুষ মানে ভয় পেলে যা নয় তাই দেখতে পারে। একটা হচ্ছে শ্যাওলা এমন ভাবে আছে দেখে মনে হচ্ছে গলাটা কাটা, বাট শ্যাওলা, তো আমি যদি থাকতাম দেখি কি, বাট আমি অনেকক্ষণ ভাবলাম, অনেকক্ষণ কি করবো, লেটস গো ব্যাক, সেটা করার পর তো ভাবলাম যে ইতিহাসের ঘটনাগুলো শুনলাম আর আমার এই বিষয়গুলো কি ম্যাচ করে, কিছুটা ম্যাচ করলো। তখন ভাবলাম যে হয়তো আমি একটা এমন জিনিস, আমার একটা মানে একটা বান্ধবী, সেও একটা ইনসিডেন্ট ফেস করেছিল। সে আমাকে একটা কথা বলেছিল যে পলাশ, একটা কথা বলবো তোকে, কোনো অজানা জায়গাতে যেখানে মানুষজন থাকে না বা মানুষজন সহজে যায় না, সেরকম জায়গাতে শুধুমাত্র অ্যাডভেঞ্চারের জন্য বা জানার ইচ্ছাটা করবার জন্য যাওয়াটা একটু বোকামি, রিস্কের। সো সেগুলো অ্যাভয়েড করতে, তখন বয়সটা এমনিতেও খুব কম ছিল। আমি সেই সেম জিনিসটা অ্যাকচুয়ালি আমার লাইফে অলরেডি ফেস করে নিয়েছি। ও আমাকে সেটারই ইনফ্লুয়েন্সটা বলছে, যেটা চেষ্টা করে ও এরকম একটা ইনসিডেন্ট ফেস করেছিল, যে একটা অচেনা জায়গা থেকে একটা বাজে ভয়ের সিচুয়েশনে আমি হয়তো এমন একটা জায়গাতে গেছিলাম যেখানে হয়তো সেই শক্তির একটা আশপাশে অন্তত পড়েছিলাম, বাট বেশি কিছু ইম্প্যাক্ট করতে পারিনি, স্বপ্ন ছাড়া তো কোনো ক্ষতি করতে পারিনি, আমাকে ভগবানের আশীর্বাদ আছে, প্লাস আমিও অতটা যাইনি, বাট আশপাশের ওই এটার মধ্যে গেছিলাম। তা আমাকে বলে যে অতৃপ্ত আত্মা তো থাকে, তারা কি চায় যে মানুষ, আমরা আমাদের জনারে বেঁচে আছি, মানুষ দেখতে পাচ্ছি, একটা মানুষ যখন ফট করে অপঘাতে মারা যায়, সে একটা অন্য ডাইমেনশনে চলে যায়, সেভাবে যে আমার আশপাশে যেন আমার মতন লোকজন যদি টানতে পারি, তাহলে তারও হয়তো কিছুটা একটা ইয়ে পাবে। ওই জিনিসটা থেকে দে ট্রাই টু সামহাউ অ্যাট্রাক্ট অর ট্রাই টু শো দেয়ার প্রেজেন্স অ্যাট লিস্ট, যেটাকে আমরা বলি ভৌতিক সিচুয়েশন বা প্যারানর্মাল। সেই 1 সেকেন্ডের জন্য তার শক্তিও নেই তার নিজের প্রেজেন্সটা বোঝানোর, যেটুকু হালকা হয়তো বোঝালো সেটাকে আমরা বলি ভৌতিক। কিছু বন্ধু বলে যে আমি 1 সেকেন্ডের জন্য একটা আকৃতি দেখলাম, তারপর ভ্যানিশ হয়ে গেলো, কারণ সেই আত্মাটা, কারণ আমার এইসবে আন্ডারস্ট্যান্ডিং খুবই কম, আমি বরঞ্চ অনেককে ফলো করি, বাট এইটুকু বুঝতে পারি যে তারা হয়তো ওই ক্ষমতাটা ওইটুকুই, যে 1 সেকেন্ডের জন্য নিজের প্রেজেন্সটা দেখিয়ে তারপর তাকে দেখা গেল না, সেটাকেই বলি আমরা ভৌতিক একটা সিচুয়েশন ফেস করা। তারপর আমি জিনিসটা ভাবলাম যে ঠিক আছে, ভগবানের রক্ষাতে বেশি দূরে যাইনি। আমার সাথে ভাবছিলাম যে আর একটু গেলে একটু বিপদ হতে, একের সময় হয়তো আর একটু যেতাম, দেখতাম কি হয়েছে আমাকে, বাট কি দরকার, যেটাতে বেঁচে সব স্বপ্নের পর তো যায়নি।
তো তারপর আমি আর কোনোদিন ওইসব জায়গাতে ঘাটার বহু জায়গাতে শুনছি এখানে এই হয় সেই হয়, আমি জানার চেষ্টাও করিনি। আমাদের দুর্গাপুরি আছে একটা হচ্ছে কাশিরাম বয়েজ, আর একটা সিনেমা হল, নামটা আমার কিছুতেই মনে পড়ে না, আই ডোন্ট রিমেম্বার। ওই হলটা একসময় তো খুব চলতো, এখন বন্ধ হয়ে ওটা পুরো বাড়ি হয়ে গেছে। আমাকে বলে যে পলাশ একদিন যেতে পারিস, তুই এখানকার লোকাল ছেলে, তো কি করবে? বাট আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য রিস্ক। মানে কি দরকার সেখানে, যেটা আমার এক্সপার্টিসের বাইরে কি হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। নিজের বিপদ নিজে ডেকে আনা। তখন বয়স কম ছিল। এই ইনসিডেন্ট আমার বাড়ির লোক আজ যদি সেই পডকাস্টটা দেখে হয়তো জানতে পারবে, কারণ তারা হাফটা জানে, দে নো দ্যাট ওই যে আকৃতি সেটা আমার বাবা জানে, বাট তার আগের এই পার্টটা তাহলে এরকম রেগে যেত যে তুই সাইকেল চালিয়ে এইসব, মানে কি দরকার ছিল, তাহলে এবার সত্যিটা বেরিয়ে আসতো। তো এই একটা মানে ইনসিডেন্ট আজকে প্রথমবার আমি শোতেই বললাম দিস। আমরা শুনে নিলাম একটা ভৌতিক ঘটনা পলাশদার থেকে। আপনারাও চাইলে কিন্তু এভাবেই ভৌতিক ঘটনা এসে শেয়ার করতে পারেন আমাদের এই চ্যানেলে। তার জন্য নিচে আসা যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ 8420809976 এ পাঠিয়ে দিন আপনাদের ঘটনা রেকর্ড করে অথবা লিখে। আপনারা চাইলে পাঠাতে পারেন আমাদের মেল আইডি bengalultimatepodcast@gmail.com এ। তো পলাশদা, আমরা পরের ঘটনাতে চলে যাব, কিন্তু তার আগে তোমাকে আমি কিছু জিনিস জিজ্ঞেস করতে চাই। তুমি বাই প্রফেশন একজন এইচআর এবং খুব ওয়েল নোন একটা এমএনসিতে তুমি রয়েছো। তো তুমি এই প্রফেশনে থেকেও এই যে ভয়েস ওভার, স্টোরি টেলিং, এবং তুমি নিজে বলে তুমি একজন লেখক, লিখতে ভালোবাসো, লেখো, তো এই প্যাশন ফিল্ডে তুমি কি করে এলে? আমি ক্লাস 5-এ যখন পড়ি তখন আমার স্কুলের ম্যাগাজিনে একটা ছোট গল্প লিখি। তো সেই সময় সেই গল্পটা আমার যারা টিচার সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে। প্রতীক গুহ একজন খুব নামকরা লেখক, তার একটা প্রবন্ধ পড়ি সময় যাত্রা, টাইম ট্রাভেল নিয়ে। সেটাকে আমি আমার মতন ইন্টারপ্রিট করে ক্লাস 5 একটা ছোট্ট একটা আর্টিকেল স্কুল ম্যাগাজিনে দিয়ে, সেটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে। এরপর আমার লেখালেখিটা কন্টিনিউ হয় টিল ক্লাস 8। এরপর কোনো কারণে আমার লেখালেখিটা কন্টিনিউ হয় না। তো আমার বাবা আমাকে সবসময়তে বলতো যে দেখ টান্টু, আমার ডাক নাম, যে মানুষের কিছু না কিছু একটা গুণ থাকে, তো তোর একটা ক্ষমতা ভগবান দিয়েছিল, তুই লিখতে পারিস, কিন্তু তুই সেটাকে কন্টিনিউ করতে পারিস নি। তো সেটা কোথাও না কোথাও একটা ডিসক্রেডিট, মানে আর তো কোনো ক্ষমতা নেই। এবার কেউ ভালো ইঞ্জিনিয়ার হয়, কেউ ভালো ডাক্তার হয়, তো তাদের অঙ্কের মাথা, কেউ টেকনিক্যাল জিনিস খুব ভালো, যেমন আমার ছোট ভাই। বাট আমার মধ্যে যে গুণটা, সেটা কেউ আমাকে শেখায়নি, তো সেটাকে আমি কোনোভাবে নার্চার করতে পারলাম না। এটা কাইন্ড অফ ডিসক্রেডিট, সেটা আমার মাথার মধ্যে ছিল, কিন্তু সত্যি বলতে কি কোনোদিন কিছু করতে পারি না। 2020-তে যখন লকডাউনটা আসে, সেই সময়টাতে আমি ভাবি যে আমি আমার লেখালেখিটা চেষ্টা করতে পারি, একটু সময় পেলে আমি কন্টিনিউ করতে পারি। তো আমি প্রথমে ফার্স্টে স্টার্ট করি হচ্ছে ফেসবুকে র্যান্ডম ইংলিশে গল্প লেখা দিয়ে স্টার্ট করা। সেটা একটু একটু করে লিখতে লিখতে তারপর দেখি যে অডিও স্টোরি বলে একটা জনার, যেটা ইউটিউবে খুব বিখ্যাত, সবাই গল্প লেখে। আমি তখন মানে গল্প ভাবলাম যে আমি যদি গল্প লিখি এবং সেটা চ্যানেলে দেই, সেটা যদি বেরোয়। এবার আমার সেরকম করতে করতে আমার কিছু জনক অ্যানিমেশন চ্যানেল আর কিছু অডিও স্টোরি চ্যানেল, ওদের সঙ্গে যোগাযোগ হয়। আমার প্রথম যোগাযোগটা হয় ভয়েস ওভারের জন্য, কারণ আমি ফেসবুকে তখন মানে প্রচুর লাইভ করতাম, ভৌতিক ঘটনা আমি শেয়ার করতাম। কিছু গ্রুপ ছিল, অনেক গ্রুপ, সেই গ্রুপগুলো এখনো আছে। তো এবার আমি সেখানে লাইভ যখন বলতাম, তো সবাই বলতো তোমার না ভয়েসটা খুব ভালো, তুমি চেষ্টা করো যে তুমি অডিও স্টোরি, অ্যানিমেশন এগুলোতে ভয়েস ওভার করতে। এবার সেটা করতে করতে আমি দুটো জিনিস রিয়েলাইজ করি, যে ভয়েসটা ভালো, গুড, ভালো, বাট অ্যাক্টিংটাও দরকার। আমি প্রথম দিকে মানে ভয়েস ওভার করতাম, বলতো আপনার ভয়েস ভালো কিন্তু অ্যাক্টিং এক্সপ্রেশনটা আসছে না, সেটাকে আপনি একটু কাজ করলে আপনি অসাধারণ কাজ করতে পারবেন। তো সেটাতে আমি একটু একটু করে কাজ করতে করতে প্রথম আমি নাম নেব, আমাকে একটা অডিও স্টোরি চ্যানেল কন্ট্যাক্ট করে, চ্যানেলটার নাম হচ্ছে গল্পাসুর। তারা ছেলেটি খুবই ডেডিকেটেড ভাবে চ্যানেলটা চালায়। তো সেখানে আমি কয়েকটা ভয়েস স্যাম্পল পাঠাই। ওরা বলে যে এই ছোট্ট ছোট্ট রোলে আমাকে ভয়েস ওভার দিত। সেগুলো আমি তখন প্রথম এক্সপ্রেশন জিনিসটার দিকে বুঝলাম যে খালি ভয়েস না, এক্সপ্রেশনটা বোঝা। সেটা করতে করতে বিভিন্ন চ্যানেল, তারপর আসে হচ্ছে আর একটা চ্যানেল, তারা আমাকে অ্যাপ্রোচ করে অ্যানিমেশনের ভয়েস ওভারের জন্য। এবার কথা প্রসঙ্গে আমি বলি যে আমি না গল্প লিখিও কিন্তু। তো বলছে তাহলে তোমার একটা গল্প পাঠাও, আমরা দেখি। তো ওই গল্পটা ওই চ্যানেলে এখনো আছে, সেই মানে অফকোর্স থাকবে। তো ওরা সেই গল্পটা দেখে বলে যে আমরা এই গল্পটা করছি, এবং ওরা উইদিন 7 days তারা গল্পটা নিয়ে আসে। সেই গল্পটাতে মানে অ্যারাউন্ড 18 লাখ ভিউজ আসে, অ্যানিমেশন একটা গল্প। তো তখন আমার লেখারই এটা লাগে। ইন দ্য মিন টাইম আমি অডিও স্টোরি একটা পুরো গল্পের নাম হচ্ছে ব্যাঘ্রতন্ত্র, একটা অদ্ভুত, মানে ডেফিনেটলি লোকেরা বলেছিল যে এটা একটা খুবই একটা ক্রিটিক্যালি অ্যাক্লেম ভালো একটা গল্প। ভিউজ ওয়াইজ একটু কম আসে, বাট সেই গল্পটা আমার মনের খুব কাছে। একটা ছোট্ট একটা ফানি ঘটনা বলবো।
আমার যে কটা অডিও স্টোরি প্রত্যেকটা প্রথম শ্রোতা হচ্ছে আমার ওয়াইফ। আমার তখন ঋত্বিকার সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে, তখন হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করতাম, তো ওকে আমি ফোনে পুরো ঘটনাটা বলি, বলে ভালো একটু চেঞ্জেস করো। তারপর যখন গল্পটা লিখতাম, লিখতে লিখতে গল্পের মধ্যে টুইস্ট অ্যান্ড টার্ন এনে তখন আমার সেই লেখার জিনিসটা বুঝলাম যে আমি মানে অ্যাজ আ রাইটার নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় দেখতে চাই। আমি অনেক রাইটারদের আমি মানে অ্যাডোর করি, তাদের গল্পের ডিটেলিং, তারা গল্পের, প্লাস আমার ওয়াইফ সেও সাহিত্যের সঙ্গেই কাইন্ড অফ মানে লিঙ্কড। সে তো হচ্ছে বেঙ্গলি অনার্স। সে আমাকে বলে তুমি নাম করা রাইটারদের বই পড়বে, তাহলে তাদের লেখার বাঁধনি, তাদের প্রকাশ, সেগুলো বুঝবে। খালি একটা গল্পের প্লট ভালো সেটাই গল্প হয় না। তো এখনো অব্দি করতে করতে, বেশি না, আমি খুব কমই লিখেছি। আমার টোটাল 3টে অডিও স্টোরি আর 4টে অ্যানিমেশন গল্প এখনো অব্দি রিলিজ হয়েছে বিভিন্ন চ্যানেলে। আর সেটা ছাড়া একবার আমাকে আমার একটা ভয়েস স্যাম্পল একটা গ্রুপে শেয়ার করি, তো সেখানে একজন আমাকে কানেক্ট করে যে আমরা একটা অ্যাপ আছে, ওই অ্যাপটাতে আমরা 1 মিনিটের শর্ট স্টোরি শেয়ার করি। তো আপনি যে একজন রাইটার প্লাস আপনার ভয়েস ওভার তো দেখিয়েছি, তো আপনি কি আমাকে মাসে 50টা এরকম প্লট বাট 1 মাসের মধ্যে দিতে হবে? আমি তখন সেই জিনিসটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং লাগে, কারণ গল্পটা লিখতেও হবে আমাকে, প্লাস সেটাকে ভয়েস ওভার করে দিতেও হবে। 1 মাস টাইম, সেটার মধ্যে আমাকে 50টা আমাকে গল্প দিতে হবে। একটাও যদি কম হয় দেন কন্ট্রাক্টটা ব্রেক হয়ে যায়, সেভাবে কন্ট্রাক্টটা বানানো হয়। সো আমি তো সেই মানে 1 মিনিটে শর্ট হরার ওই অ্যাপটাতে দেই সেই গল্পগুলো, তারপরে মোটামুটি ভালো। এবং সেটাতে আমি প্রথম একটা লট 8,000 মতন পাই। দ্যাট ওয়াজ ফার্স্ট বিগ ইনকাম তো টুকটাক হতেই থাকে, কোনো চ্যানেলে গল্প দিলাম। দেন আমার কে ফ্রিকি ফ্রাইডে বলে একটা চ্যানেল আছে, ভেরি ফেমাস চ্যানেল। ওই গল্পের যে ওনার তাকে আমি চিনি, সেটা একটা কলেজ স্টুডেন্ট। সেখানে একটা গল্প দিই, রক্তপ্রাসাদ। হ্যাঁ, আরেকটা ছোট্ট ফানি ব্যাপার, আমি আমার আশপাশে যখন মানুষজনদের দেখি, সেগুলো থেকে সিচুয়েশন অবজার্ভ করি, সেগুলো থেকে আমি মানে ক্যারেক্টার আমার গল্পের জন্য আমি ভাবি যে এটাকে আমি যদি গল্পতে আনতে পারি সেইভাবে। রক্তপ্রাসাদ বলে যে গল্পটা, তাতে 2টো ক্যারেক্টার আছে, দে আর ফ্রম রিয়েল লাইফ, দে আর দ্য নেম। আর সামহাও ওদের ক্যারেক্টার থেকে গল্পের ক্যারেক্টার গুলো দে আর কাইন্ড অফ ইন্সপায়ার্ড। আর সেই গল্পটা এটা মানে ভিউজ ওয়াইজ খুব ভালো, মানে ইট হ্যাজ ডান রিয়েলি ওয়েল। তো ওই 2টো গল্প প্লাস অ্যানিমেশনের হওয়ার পর থেকে দেন আমি ভাবি যে লেখাটা আমি চালিয়ে যাব। সেটা ছাড়া আমি বেসিক্যালি ইংলিশে লিখি। এবার আর্টিকেল লিখে একটা পার্টিকুলার একটা চ্যানেল, একটা প্ল্যাটফর্ম, তার নাম হচ্ছে রিফ্লেকশন লাইভ। এবার ওখানে প্রত্যেক মাসে ইভেন্ট চলে, তো আমি বিভিন্ন বিষয়তে আর্টিকেল লিখে ওদেরকে জমা করি। ইফ ইট ইজ ইন্ডিয়া ওয়াইজ টপ 10 মধ্যে থাকে, দেন আই গেট আ প্রাইজ মানি। তো আমি সেটাতে বেশ কয়েকবার এক্সেপশনাল মানে টপ 5 টপ 8 অব্দি পেয়েছি। টপ 3-তে আমি আজ অব্দি যেতে পারিনি, বিকজ সেখানে মানে টপ নচ যারা মানে বেস্ট অফ দ্য বেস্ট, ভাষা, সাবজেক্টের ইউনিকনেস, তারপরে যেভাবে জিনিসটাকে লিখছে, লাইক এভরিথিং টপ নচ। তো সেখানে লাইক আমার ইংলিশ লেখার ওই জিনিসটা কন্টিনিউয়াস আমি করতে থাকি। তো এই জিনিসগুলোর মধ্যে আমার জিনিসটা করতে ভালো লাগে। ইট গিভস এ হ্যাপিনেস যে না আমি এত বড় রাইটার হলাম যে আমাকে এত পছন্দ না, আমি লিখে আমি হ্যাপি হলাম যে এই গল্পটা ইউনিক। প্লাস কিছু গল্প কিছু চ্যানেলে মানে দিয়েছি, তারা সিলেক্ট করেছে, বাট এখন অব্দি রিলিজ হয়নি। সেইভাবে আমি জার্নিটা, আমাকে তো ঋত্বিকা আমাকে বলে যে তুমি লেখাটা চালিয়ে যাও, এটা তুমি একটা জায়গাতে লিখলে, সে লেখাটা পাবলিশ হলো কিনা, তুমি লিখে আনন্দ পেলে, দ্যাট সামথিং ইউ হ্যাভ ক্রিয়েটেড সামথিং। লাইক বিং এ রাইটার আই ফিল দ্যাট আই এম ক্রিয়েটিং সামথিং যেটা কেউ আজ অব্দি করতে পারে না। একটা নতুন কনসেপ্ট এভরিওয়্যার। আমি যখন কোনো ওয়েব সিরিজ দেখি, আমি ভাবলাম যে ইয়ার এটা তো একটা নতুন কনসেপ্ট, এটা দিস ইজ সামথিং হি হ্যাজ ক্রিয়েটেড। তো আমি সেরকম কিছু একটা ক্যারেক্টার, একটা ক্রিয়েশন আমি আমার নিজের নামে ক্রিয়েট করতে চাই, যেটা কিনা মানুষ অন্তত মনে রাখবে যে এই জিনিসটা ভাই ইউনিক ছিল, আর এটা পলাশ বসু রায় লিখেছে। সো দ্যাট ইজ মাই আলটিমেট এম। জব, ক্যারিয়ার, অ্যাজ এন এইচআর, আমি আমার জবটাকে খুব সিরিয়াসলি নেই, বিকজ অ্যাজ আ লাইক থিং দ্যাট আমি আগে অপারেশনসে ছিলাম, লাইক আই এম লাইক অপারেশনস পার্সন। আমি এমবিএ করি, দেন আই মুভ টু এইচআর। 2-3 বছর হার্ডলি হয়েছে দ্যাট আই এম ইনটু দিস পার্টিকুলার। তো আমি জিনিসটা লাইক এইচআর হওয়ার একটা কারণ হচ্ছে যে আই ওয়ান্ট টু হেল্প পিপল ইন আ ওয়ে দ্যাট পিপল যারা জব খুঁজছে, অ্যাটলিস্ট আই ক্যান গিভ দেম সামথিং, দ্যাট অপরচুনিটি আছে। বিকজ আমি তো জব ক্রিয়েট করতে পারি না, বাট হোয়াট এভার অপরচুনিটি আই হ্যাভ ইন মাই ডোমেন, সেটা আমি লোকদেরকে সেই একটা ফেয়ার চান্স দিতে চাই। বিকজ দেয়ার আর মেনি পিপল, আজকে হয়তো আমিও এই জিনিসটা অ্যাজ এ এমপ্লয়ি এক্সপেক্ট করি যে আমার কোনো সমস্যা হলে একটা এইচআর ঠিক কাছে হেল্প নেবো। আজকে আমি সেই জায়গাটাতে, এবার লোকে আমার কাছ থেকে এক্সপেক্ট করবে, বিশ্বাস করবে না, আমার ওয়ার্কিং ডেজ সোম থেকে শুক্র, বাট 24 ঘন্টা আমার কাছে মেল আসে আর ফোন কল আসে যে কোনো সময়তে,
তার একটাই প্রশ্ন যে আমি ইন্টারভিউ দিচ্ছি, তার স্ট্যাটাস কি, আর ইন্টারভিউটাতে যদি সিলেক্ট না হয় তাহলে আমার নেক্সট চান্স কি পাবো, দ্যাট ইজ দ্য অনলি থিং। আমার ওয়াইফও বিরক্ত হয়ে যায় যে তুমি কল কেটে দাও, তোমার তো একটা বাড়িতেও একটা আছে, সে করবেই, তার দরকার। বাট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমার একটা ইটস আ বিগ রেসপন্সিবিলিটি, কারোর আশা, কারণ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের পেছনে একটা মানুষের আশা আছে সেই চাকরিটা অবশ্যই, পেতে পারে, অবশ্যই। সেটার উত্তরটা একমাত্র আমি দিতে পারবো, বাট আমার কাছে ক্ষমতাটা লিমিটেড। তো তুমি মানে বিশ্বাস করবে না যে সব সময়তে ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ। আমি মানে ছুটিতে গেছি, সেটার মধ্যে আমাকে রেসপন্স দিতে হয়েছে যে আমি এখন ছুটিতে আছি, বাট তোমার এই অ্যাপ্লিকেশনটা এই স্টেজে আছে, ওয়ান্স আই এম ব্যাক হ্যাভ টু গিভ সাম রিপ্লাই। এটা আমি অপারেশনসে যখন ছিলাম সেগুলো আমাকে কোনোদিনও ফেস করতে হয়নি। একবার ল্যাপটপ বন্ধ তো ইটস ডান ফর দ্য ডে, আমি ছুটিতে আছি, আমি কারোর কল ধরবো না, সেই সুযোগটা আমাকে কোম্পানি দিয়েছে। বাট এখন একটা অন্য রোল, একটা ডেজিগনেশন, তখন এই জিনিসগুলোকে থেকে বেরিয়ে হ্যাভ টু বি অ্যাভেলেবল। সেটা অ্যাট টাইমস মানে আমাদের প্রফেশনাল লোকেরা ফেস করে, যে তাদের ফ্যামিলি লাইফে দে ফেস কাইন্ড অফ অবস্ট্রাকশন, যে তুমি এতটা অ্যাভেলেবল কেন, দেয়ার শুড বি এ বাউন্ডারি বিটুইন হোয়াট ইউ ডু ইন ইউর অফিস অ্যান্ড ওয়ান্স ইউর হোম। তুমি তো বাড়ির জন্য, বাট দ্যাট ইজ নট হুইচ ইজ অ্যাপ্লিকেবল। আমাকে বাড়িতেও হয়তো সেই জিনিসটা মাথায় নিয়ে চলতে হতে পারে, এবং যখন তখন ল্যাপটপ খোলার দরকার হতে পারে। লাকিলি আমার সেই লেভেলের আর্জেন্সি হয়তো খুব একটা আসে না, খুব মানে কন্ট্রোলড ওয়েতে আমরা কাজ করি ঘর থেকে। বাট এইচআর এ আরো অনেক ফিল্ড আছে যেখানে 24 ঘন্টা তাদেরকে, and people get frustrated because it's a very thankless job, very thankless job। যত মেম না হচ্ছে এইচআর দের নিয়ে হয়, একসময় তো আমি নিজেও শুনতাম যখন ছিলাম না, ঠিক। ওয়ান্স আই এম দ্য আদার সাইড তখন বুঝতে পারি হাউ হার্ড একদম। ইট ইজ। তো এই যে ওয়ার্ক লাইফ আর প্যাশন, এদেরকে তুমি ব্যালেন্স করছো, এবং আশা করি আমরা আরো ভালো ভালো কন্টেন্ট তোমার কাছে পাবো। অলরেডি আমরা তোমার কন্টেন্ট শুনেছি, ভীষণ ভালো লেগেছে। তো নেক্সট যে কন্টেন্ট আসছে তোমার, সেটা কিসের উপর? সেটা অডিও স্টোরি নাকি কোনো ভয়েস ওভার? আমার এই উইকে আরেকটা ভয়েস ওভার কাজ আসবে, ইটস অন হিস্টোরিক ক্যারেক্টার, তাতে একটা ছোট্ট রোলে আমি ভয়েস ওভার করেছি। সেটা ছাড়াও টুকটাক মানে ভয়েস ওভারের কাজই আছে। আর একটা অডিও স্টোরি, সেটা রিলিজ আমি এক্সপেক্ট করছি ফ্রম এ বিগ চ্যানেল, অডিও স্টোরি। সো জাস্ট হোপ ফর দ্য বেস্ট, ওটা কত জলদি আসে, এটা বহুদিন ধরে হোল্ডে আছে। অ্যান্ড দ্য স্টোরি আই এম রিয়েলি হোপিং যে কিছু লাইক ইট শুড বি ইউনিক। ওটা অনেক ভেবে আমি লিখেছি, মানে আমি সেই একটা স্বপ্নের কথা বলেছি, মোস্ট ইউনিক অফ দ্য ইউনিক প্লট, যেটা আমি মানে আই হ্যাভ ওয়ার্কড অন দ্যাট। সেটা এখন হোল্ডে আছে বহুদিন ধরে, বাট এটা আসবে হোপফুলি, গড লাইক ইয়া। তার জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তো আমরা এবার একটা ঘটনা তো শুনলাম, এরপর আমরা শুনে নেবো আমাদের আজকের এই পডকাস্টের দ্বিতীয় ঘটনা। সেটা ঘটেছে কাকুর সাথে, মানে তোমার বাবার সাথে। রাইট। এবং সেই ঘটনাটা বেশ অন্যরকম, ইউনিক। তো সেটা আমরা শুনে নেবো, কি ঘটেছিল তোমার সাথে। ওটা মানে বাবার প্রথম চাকরি ছিল হচ্ছে হিন্দুস্তান স্টিলে, যেটার বর্তমান নাম হচ্ছে সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তো প্রথম চাকরির পোস্টিং হচ্ছে দুর্গাপুর শহরে। তো তখন বাবা ব্যাচেলার, পুরো ফ্যামিলি তখন শিফট করেনি, বাবা একটা মেসে থাকতেন। চাকরির হার্ডলি 1 বছর মতন হয়েছে। দুর্গাপুরে বেনাচিটি বলে একটা জায়গা আছে, সেইখানে একটা মেসে টোটাল কজন, 5 থেকে 6 জন অ্যাপ্রক্সিমেটলি, আমার নাম্বারটা মনে নেই, তারা থাকতো। এবার তখনকার দিনে চাকরি লাইফটা ছিল হচ্ছে সোম থেকে শুক্র কাজ করা, শনিবার রোববার যে যার নিজের বাড়িতে চলে যেত, বা যে যেত না সে মেসেই কাটিয়ে দিত। ওই মেসটাতে হচ্ছে টোটাল হচ্ছে দোতলা ছিল। আর তখন ঘটনাটা যখন ঘটে তখন হচ্ছে মে বা জুন মাস, ভ্যাবসা গরম। আর তখনকার দিনে এসি বেসি কিচ্ছু ছিল না। তখন হচ্ছে অফিস থেকে আসা, বন্ধুরা মিলে আড্ডা দেওয়া। তখন কি করতো যে ছাদে গিয়ে সবাই হচ্ছে চপ, মুড়ি ভাজা এগুলো নিয়ে বসে আড্ডা মারা, গল্প, এই হচ্ছে লাইফ ছিল আর কি। যারা খুব অ্যাম্বিশাস তারা সেটার মধ্যে চুপচাপ ঘরে বসে পড়াশোনা করে, যারা আরো লাইফে শাইন করতে চায়, কারণ সবাই তো মানে একটা সরকারি চাকরি পেয়ে গেছে বলে ব্যাস আর দরকার নেই, সেরকম অ্যাটিটিউড নয়। বাবা অতটা মানে ঠিকঠাক মানে পেয়ে গেছি, আই এম হ্যাপি। এবার ওইখানে তখন হচ্ছে এত ব্যবসা গরম, সবাই কি করতো বাড়ির ছাদে মানে মেসের ছাদে ঘুমাতো। একটা জিনিস বাবা খেয়াল করে যে মেসে মোটামুটি 6 জন ওই ছাদে লাইন দিয়ে শুতো। সাইডে একটা জায়গা, একটা সরু প্যাসেজ, সেই জায়গাটাতে কেউ শুতো না। কেন সেটা বাবা তখন জানতো না, কোনোদিনও জিজ্ঞেসও করেনি। খালি যে নতুন তাকে বলতো যে ও জায়গা ছোড়কর, বাকি বাকি সব বাস ওই সাইড বেশ শুবে, ঠিক আছে। মানে হিন্দি বাঙালি সবাই রেখেছিল, 2 জন হিন্দি স্পিকিং ছিল। তো বাবা যেদিনকার ঘটনাটা, বাবা ঘুমাচ্ছে, মোটামুটি রাত হয়তো 12টা বাজে আর কি। এবার ঘুমটা ভেঙেছে, হাত ঘুমা চোখে দেখছে যে বাবার দিদি মানে আমার বড় পিসি, সে হচ্ছে চুলটা খুলে শুকাচ্ছে। এবার বাবা হচ্ছে দুপুরবেলায় চান টান করে, তখনকার দিনে হচ্ছে রোদ পোয়াবে, চুল শোকাবে। আচ্ছা এসছে দিদি,
এরপর সাডেনলি ঘুমের মধ্যে স্ট্রাইক করেছে যে আমার দিদি থাকে হচ্ছে বিরাটিতে, আমি এখানে অফিসের মেসে আছি, তো দিদি এখানে কোথায় এলো। এবার ভালো করে দেখছে একটা অ্যাপারেশন, পুরো মানে সাদা শাড়ি পরা, চুলটা কালো, মুখটা ঠিক একটু অস্পষ্ট ধোঁয়াশে, তারপরে ঘুমের চোখ। এইবার ভয় লেগেছে। এবার পাশে একজন বন্ধু এবার তাকে হালকা করে ধাক্কিয়েছে যে এই ভাই, এই এই দেখ না কি। শুনতে পেলে সে তো পুরো নাক ডেকে ঘুমাচ্ছে। তারপরে এবার একটু গলাটা একটু জোর করে, একটু জোরে, এই শোন না। সেই অ্যাপারেশনটার মানে একটা ঘুরে এবার তাকিয়েছে। বাবা বলছে পরিষ্কার দেখলাম চোখ দুটো লাল ভাটার মতন হচ্ছে, চোখগুলো ঘুরে তাকিয়েছে, চুলটা কালো, সাদা শাড়ি, উঠছে 1 সেকেন্ডের মধ্যে পুরো একটা ধোঁয়ার মতন মিশে গেল। তারপর ঘুম থেকে উঠলাম, তারপরে যা হোক উঠে গিয়ে তারপরে যা হোক জল টল দিয়ে একজনকে উঠালাম। বলছে এই জানিস সেরকম হয়েছে, ঠিক আছে ঘুমা। তখন কিছু বলেনি। তারপর দিন সকালে এবার সবাই বেরিয়ে গেছে অফিসে, কথাটা বলবারও সুযোগ পায়নি। সন্ধ্যাবেলাতে যখন সবাই সেই আড্ডাতে বসেছে তখন বলছে এখানে কি এরকম একটা জিনিস দেখেছি। বলছে আরে তুই তো নতুন, তোকে তো বলাই হয়নি। ওই জায়গাটা বুঝলি ফাঁকা রাখবি, আর কিছু দেখলে জাস্ট চোখ ফিরে মানে ওর দিকে তাকাবি না, ইয়ে করতে যাবি না। বলছে কেন? বলছে আরে জানিস না এইখানে মানে একজন আত্মহত্যা করেছিল, এইটুকু খালি মানে শুনেছি। একজন মানে একটা দম্পতি, তারা হচ্ছে নন বেঙ্গলি, ওরা ওখানে এসেছিল, তারপরে মানে পালিয়ে বিয়ে করে এসেছিল, তারপর খুব ঝগড়া হতো ওদের মধ্যে। স্বামীটা আবার ফট করে ওকে ছেড়ে দিয়ে চলে যায়, বউটা আত্মহত্যা করে, তারপর থেকে এই উপদ্রব। তো ও থাকে ওর মতন, আমরা ওকে কেউ ডিস্টার্ব করি না। তো এটা যখন মানে ভবিষ্যতে দেখলে চোখ বন্ধ করে থাকবে, ও কারোর কোনো ক্ষতি করে না, কিন্তু প্রেজেন্সটা বোঝা যায়। এবার বাবা জিনিসটা শুনলো, শুনে এরপর ঠিক আছে জিনিসটা তার একটু কেমন একটা লাগলো। জিনিসটা শুনে বাবার একটু দুঃখ লাগলো, মানে ভয় হচ্ছে না, একটা দুঃখের ভাব এলো, যদিও একটা ভয়ঙ্কর, চোখগুলো সেই লাল ভাটার মতো আমাকে এখনো বলেছে। এরপরে আবার একদিন দেখলো সেম টাইমে ওইভাবে ওখানে দাঁড়িয়ে আছে, একটু মানে পাইচারি করছে, তারপরে হচ্ছে ঠিক ওই সিলিং এর ওখানে হেলান দিয়ে বসে হা করে মুখের মধ্যে একটা বিষণ্ণতার ভাব নিয়ে পরিষ্কার দেখে জিনিসটা। বাবা চুপচাপ ভয় কাঠ হয়ে জিনিসটা দেখছে, কিন্তু কোনো রিয়াকশন করছে না, কারণ সে এবার জানে। এটা হলো ফার্স্ট পার্টটা। একদিন কি হয়েছে, সেদিন হচ্ছে মেসে বললাম স্যাটারডে সানডেতে সবাই নিয়ে নিজের বাড়িতে গ্রামের যেমন একটা যায় আর কি। বাবা তখন মানে বাবার পুরো ফ্যামিলি হচ্ছে মানে কলকাতাতে থাকে আর কি, বাবা একাই আর কি। তখন হচ্ছে যে জেঠু সেও করছে চাকরি, জেঠু ততদিনে অলরেডি ডিটিপিএল এ তো ঢুকে গেছেই অলরেডি। কাকু সে তখনও পড়াশোনা করছে, মানে আমার ছোট কাকু, আমরা হচ্ছে মানে 3 ভাই আর কি তারা। তো এবার সেদিন হচ্ছে বাবা হচ্ছে দুপুরবেলা ঘরের মধ্যে শুয়ে আছে চুপচাপ একা একা, পাশ ফিরে তার একটা বন্ধু, সেও থাকার কথা, এবার সে কোথাও একটা গেছে। এবার পাশ ফিরে শুয়ে আছে, বিশ্রাম, এত কোনো কাজ ফাজ নেই। বাবা বলে আমি পিঠে একটা হাতের একটা স্পর্শ পাই। এবার সে ভাবে হয়তো বাবার মাথাতে সবসময়তে মানে মানে দিদি আমার যে বড় পিসি, তার একটা মায়ের মতন তার স্থান। যখন বাবা চাকরি করতো না তখন না বলে বাবার ব্যাগের মধ্যে টাকা ঢুকিয়ে দিত, এরকম টাইপের। সে বাবা তো নেবে না কিছুতেই, এরকম করে আর কি, সেরকম একটা। তো কিছু একটা হলেই ভাবে হয়তো সে দিদির কথা বলছে। এবার সে ফিরে তাকিয়েছে, দেখতে দেখতেই পরিষ্কার, বলছে আমি পরিষ্কার দেখলাম একটা সেই নন বেঙ্গলি মহিলা, সাদা শাড়ি পরা, চোখ দুটো লাল, কিন্তু সেই চোখের মধ্যে মানে লাল ভাবের মধ্যে একটা দুঃখ মেশানো, এবং মুখের মধ্যে একটা বিষণ্ণ ভাব। কয়েক সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়তো দেখে ভ্যানিশ হয়ে যায়। সে এবার বাবা মানে বলে যে তার মুখের মধ্যে কোনো কথা না বলে সে কিছু একটা মেসেজ বাবাকে কনভে করার চেষ্টা করে। সেটা হচ্ছে যে আমার এইভাবে আর থাকতে ভালো লাগছে না, একটা বিদেহী আত্মা হয়ে খালি ঘুরে বেড়ানো, মানুষের সামনে আসা, একই জিনিস। আমি কোনোভাবে এটা থেকে একটা মুক্তি পেতে চাই, কিন্তু সেটা কি করে, কে আমাকে করবে, কাকে আমি আমার এই ব্যথাটা বোঝাবো, আমার আর ভালো লাগে না এভাবে থাকতে। বাবার মধ্যে হয়তো সামান্য, কারণ বাবা আমি বলি আর কি, বাবা খুবই সাধারণ ডিগ্রি, পাতি বিকম পাশ করে লাইন দিয়ে সেই সময়তে সরকারি চাকরি পেয়েছিল। ফার্স্টে 2টো বেসরকারি জায়গাতে কাজ করে তারপরে সোজা সেন্ট্রাল গভর্নমেন্টে বেশি, কিন্তু ইঞ্জিনিয়ার কিছু না। কিন্তু বাবাকে অফিসে যারা বড় বড় হচ্ছে তখনকার দিনে কি শিবপুরের পাশ করা ইঞ্জিনিয়ার দিয়ে সেলের পুরো বিগ বস যাকে আর কি বলে, সেও কিন্তু বাবা আমাকে চেনে। বাবাকে বলে বাসুবাবু আপনি আরো বড় র্যাঙ্কে যেতে পারতেন। বলছে আমি একটা সামান্য বিকম, আপনারা ইঞ্জিনিয়ার, আমি কি এক হলো? যে না বাসুবাবু আপনার আরো উপরে যাওয়ার কথা ছিল।
তো আমার বাবার মধ্যে একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার থাকে যে কোনো একটা সিচুয়েশনের মধ্যে থেকেও তার ভেতরের বিহাইন্ড দ্য লাইন জিনিসটা বুঝতে পারে যে এই আত্মাটা মানুষকে ভয় দেখাতে না একটা মেসেজ দিতে চায় যে আমাকে এর থেকে বের করো। মানুষ মাত্র ভয় পায়, সবাই ভয় পেয়েছে, কিন্তু বাবা ভয়ের সঙ্গে এটা বুঝতে পেরেছে যে এটার একটা এন্ড করা, এটার একটা সে আসলে একটা সাহায্য চাইছে। সে তারপর ওখানকার লোকদের বলে যে দেখো এর কোনো একটা শ্রাদ্ধ শান্তির কোনো ব্যবস্থা করলে হয় না? বলছে দেখো এরা হচ্ছে নন বেঙ্গলি, আমরা বাঙালি, এর কোথা থেকে এসছে কোনো বৃত্তান্ত আমরা জানি না, তো ইয়ে কাম কাকা এসে হোগা। তো বলছে দেখুন এটা কিছু একটা তো করতে হবে, না হলে আমরা আজ না হোক কাল চলে যাব, কিন্তু যারা আসবে তারাও সেম জিনিস ভুগতে থাকবে। এটা একটা নেভার এন্ডিং সাইকেল, চলতেই থাকে। তো ঠিক আছে, তো তখন আন্দাজে মানে যা হোক একটা ব্যবস্থা করে, কিছু পুরোহিতকে নিয়ে আসে, একটা পূজা আর্চা করে, শ্রাদ্ধের ব্যবস্থা করে, তার নামে পিণ্ড ফিণ্ড দেয়, দিয়ে বলেছে এবার হয়তো যদি এটার কোনো একটা প্রতিকার হয়, যদি এটা বন্ধ হয়, তারপরে হয়ে গেল। তারপর আর সেই সে অতৃপ্ত আত্মার প্রেজেন্স কোনোদিনও সেভাবে মানে অ্যাকচুয়ালি পাওয়াই যায়নি, তাকে আর দেখাও যায়নি। তারপরে বাবা ঘটনাকালে সেই মেস থেকে মুভ করে আরো বেটার লাইফে যায়, আরো বেটার জায়গাতে যায়, তারপরে তার নিজস্ব বাড়ি ফাড়ি বানায়। তবে ওই ঘটনাটা সে আমাকে অনেক ছোটবেলায় বলেছিল। ইনফ্যাক্ট তখন মা বেঁচে ছিলেন, আমার মনে আছে একবার আমরা সেই বেনাচিটি দিয়ে যাচ্ছিলাম, তা আমাকে বাবা বলে তোকে সেই ঘটনাটা আমি বলেছিলাম, এই দেখ বাড়িটা এই রাস্তাটার পেছনে। আমি বাড়িটাকে হালকা করে দেখেও ছিলাম, সেই ভিরিঙ্গি বা কোন সেই জায়গাগুলোর নাম হবে বহু আগে, তখন মা বেঁচে ছিল 2001-এ, তারও আগে, তখন আমি ক্লাস 3-4-এ পড়ি। সেই ছোটবেলায় সেই শক্তিমান দেখতাম, সেই সময়কার মানে পুরোনো নস্টালজিক। তখন আমার সেই এক মুহূর্ত মনে আছে, বাড়িটাকে হালকা 1 সেকেন্ডের জন্য দেখেছিলাম, বাসটা আস্তে আস্তে যাচ্ছিল, কিছুই নেই, সব ওভার, তাও একটা গা ছমছমায় ভাব যে এখানে কিছু কোনো সময় একটা শক্তি সে পুরোপুরি ছিল, এবং সে তার প্রেজেন্স প্রতিটা মানুষ ফিল করে যারা কিনা রাতের বেলা ওখানে থাকতো। ভর দুপুর বেলাতে তার প্রেজেন্সটা দেখেছে, পরিষ্কার, কোনো হ্যালুসিনেশনও না যে মানুষ মাল খেয়ে স্বপ্ন দেখলো, নট লাইক দ্যাট, ইটস ক্রিস্টাল ক্লিয়ার, জাস্ট এ প্রেজেন্স, আই ক্যান ভিজুয়ালাইজ ইট বাট আই ক্যানট ফিল ইট। ওটাকে ফিল করা যাবে না, বাট আই ক্যান সি দ্যাট ইট ইজ দেয়ার। আর সে কিছু বলতে চাইছে, মানুষকে ভয় পাওয়ানো না। তো ভয়ের পেছনেও মানুষ যদি তার মাথাটা ঠান্ডা রাখে, সে একটা 5টা মানুষের চেয়ে বেশি সেই জিনিসটা, সেটা আমি কোথাও না কোথাও বুঝতে পারি যে মানুষ যখন তার মধ্যে কিছু এক্সট্রা ক্ষমতা থাকে, সে আর 5টা মানুষের চেয়ে বেশি। সেই জন্য আমি কোথাও না কোথাও আমি চেষ্টা করি কোনো একটা অফবিট সিচুয়েশনে পড়লে একটা মানুষকে একটা কিছু একটা আউট অফ দ্য বক্স কিছু দেখলে সেটার পেছনের হিস্ট্রিটা বোঝার চেষ্টা করি। তো সেই জন্য হয়তো সেবার আমি সাইকেল করে চলেও গেছিলাম, কিন্তু সেই জিনিসটা আমার ক্ষমতার ধর্তব্যের, আমার মানে আওতার ক্ষমতার বাইরে, সেটা আমি কিছু করতে পারতাম না। কিন্তু মাথার মধ্যে থাকে যে কিছু একটা করা, কোনো একটা জিনিস, একটা যে জিনিসটা মানুষ জানে না, সেটা কিছু একটা এন্ড করা, তাহলে অন্তত থাকবে যে না আমি এই কাজটা সলভ করেছি, আমি এইচআর এর কাজটা আমি একটা ইম্প্যাক্ট রাখতে চাই, যে আমি যা করবো, আমি যদি 5টা লোককে হেল্প করতে পারি, সে বলবে এই লোকটা আমাকে হেল্প করেছিল। কারণ আজ থেকে হয়তো যখন আমি চাকরি শুরু করি, হয়তো কোনো একটা রিক্রুটার আমার অফার লেটারটা টাইপ করেছিল, আজকে সেই কাজটা করি আমি। সো ইন এ ওয়ে আই ইম্প্যাক্ট। সো এই জিনিসটা, সো এইটা আমার সেকেন্ড ইনসিডেন্ট যেটা আমি সারা জীবন মানে মনে রাখি। কিছু ঘটনা আছে শুধুমাত্র ঘটনাই হয় তা কিন্তু নয়, বা শুধু সেখানে ভয় রয়েছে, ভৌতিক একটা ব্যাপার রয়েছে তা কিন্তু নয়। অসাধারণ কটা ঘটনা শুনিলাম পলাশদার থেকে। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। আর পলাশদার এই ঘটনাগুলো যদি আপনারা এরকমই ঘটনা যদি আরো শুনতে চান, কমেন্ট বক্সে জানাবেন। আবার তোমাকে আমরা আশা করি চ্যানেল নিশ্চয়ই পাবো, আবার আসবো। আই এম রিয়েলি অনার্ড আজকে এই শোতে এসে। আচ্ছা, আমরা একটা জিনিস সকলকে জিজ্ঞেস করি যে কেমন লাগলো আমাদের চ্যানেলে এসে। আমার তো যথেষ্ট ভালোই লেগেছে। আমার প্যাশনটা অন্য জায়গাতে, সো আই ডোন্ট হ্যাভ দ্যাট এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট, বাট আমি এই জিনিসটাকে সবসময় একটা কুর্নিশ জানাই যে একটা নিজস্ব কিছু একটা ক্রিয়েট করে, তার একটা রেসপেক্ট লেভেল সবসময়ই থাকে, সেটা মানুষ মনে রাখে। সো দিস ইজ আই ফিল লাইক দ্যাট আই এম ভেরি হ্যাপি যে আজকে এসছি। যারা আমার শুনবে, ইভেন মাই এইচআর কলিগস হয়তো তারাও আমাকে পডকাস্টটা দেখে দে উইল ফিল হ্যাপি যে ইয়া he is doing something extra, so I'm very happy for that. আর আমি দর্শকদেরকে বলবো যে দাদার যে ভয়েস ওভার বা স্টোরি টেলিং অথবা লেখা, সেগুলো অবশ্যই আপনারা পড়বেন এবং শুনবেন, জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। আর তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল অন রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। নমস্কার।